স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধুশিলের সাথে আছে আমি শামীম জাহিদ। স্বর্ণের দাম এখনো মধ্যবিত্তের নাগালের বাইরে। বাড়তি ভ্যাটের কারণে দিন দিন ক্রেতা কমছে বলছেন ব্যবসায়ীরা। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন কর নীতি পাশ হলে দাম আরও বাড়ার আশঙ্কা করছেন বাংলাদেশ জুয়েলারি সমিতি। আজ আমরা আলোচনা করব স্বর্ণের দাম নিয়ে। এই নিয়ে কথা বলতে আমাদের জড়িত রয়েছেন বৃহৎ করদাতা ইউনিট মূসকের সাবেক কমিশনার এবং দি ভ্যাট সলিউশনসের প্রধান নির্বাহী মোহাম্মদ আব্দুল কাফি এবং বাংলাদেশ জুয়েলার্স সমিতির সিনিয়র সহসভাপতি এবং বসুন্ধরা দোকান মালিক সমিতির সভাপতি এম এ হান্নান আজাদ। তবে আলোচনা শুরু করার আগে দেখে নেব একটি প্রতিবেদন। নতুন বছরের শুরু থেকেই চড়া স্বর্ণের বাজার। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুদফা বেড়েছে দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতির হিসেবে এই সময়ে প্রতি ভরিতে সর্বোচ্চ দাম বেড়েছে ২,৪৪৯ টাকা, আর সর্বনিম্ন দর বৃদ্ধি ১,৬৩২ টাকা। বর্তমানে ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ৪৭,০০০ টাকা, ২১ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ৪৫,০০০ টাকায়, ১৮ ক্যারেটের স্বর্ণ ৩৯,৫০০ টাকা, আর সনাতন স্বর্ণের দর ২৫,০০০ টাকার বেশি। বাড়তি এই দামের সাথে যোগ হচ্ছে ৫% ভ্যাট। এতে স্বর্ণ কিনতে হিমশিম খাচ্ছেন মধ্যবিত্তরা। কিনতে যে গেলেই মনে হচ্ছে যে এত দাম বেশি, নিতে পারতেছি না, আবার নেওয়ারও ইচ্ছাটা আছে। দাম বেশি হওয়ার কারণে আমরা যা কিনতে আসছিলাম যতটুকু তার থেকে আমরা পরিমাণে কম কিনতেছি, আর দামের সাথে সাথে ব্যাটটা বেড়ে যাচ্ছে। ব্যাটটা বেড়ের জন্য আমাদের জন্য আরেকটু বোঝা হয়ে যাচ্ছে। বিক্রেতারা বলছেন দাম বেশি হয় বাজারে ক্রেতার সংখ্যা কমছে। অনেকেই স্বর্ণ কিনতে চলে যাচ্ছেন প্রতিবেশী দেশ ভারতে। ভ্যাট আসলে 5% করাতে কাস্টমার অতটা আসে না, আর কাস্টমারের কাছ থেকে অতটা নিতেও পারি না আমরা। ভ্যাটটাকে 5% থেকে যদি 2%-এ আনা যায় তাহলে হয়তো আমরা এই ক্রেতাগুলোকে সন্তুষ্ট করতে পারবো। ভারতের সাথে সামঞ্জস্য রেখে তাই ভ্যাটের হার নির্ধারণের দাবি মালিক সমিতির। নইলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হবে বলে মনে করছে জুয়েলারি সমিতি। স্বর্ণের বাজারটাকে মসলিনের মতো, মসলিন যে একটা শিল্প ছিল যেরকম শেষ হয়ে গিয়েছে, এই স্বর্ণের বাজারটাও সেই মসলিনের মতো জাদুঘরে চলে যাবে। যদি সরকার এটাকে 15% বৃদ্ধি করে, এই স্বর্ণটাকে জাদুঘরেই পাওয়া যাবে, কোনো দোকানে টোকানে আপনারা কেউ খুঁজে পাবেন না। আগামী মাসেই ট্রাম্পের নতুন কর নীতি ঘোষণার কথা রয়েছে। এতে নতুন করে আবারও দাম বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুরু করছি আমরা আলোচনা। জনাব মোহাম্মদ আব্দুল কাফি এবং জনাব এম এ হান্নান আজাদ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? জি ভালো আছি, আপনাকে স্বাগত। জনাব আজাদ, প্রথম প্রশ্ন আপনাদের শুরু করতে যাচ্ছে। প্রতিবেদন দেখলাম যেখানে বলা হচ্ছে যে স্বর্ণের বাজারের অবস্থা খুবই খারাপ, দাম বেশি। এটা অনেকদিন থেকে একটি ট্রেন্ড, এবং বহুদিন থেকে আপনারা বলছেন যে এর ফলে ক্রেতা বাজার থেকে কমে যাচ্ছে, এবং ক্রেতা কমে যাওয়া মানে আসলে ব্যবসাটাও কমে যাওয়া, কারণ ব্যবসা সত্যি অর্থে সংকুচিত হয়ে পড়ছে। কিন্তু একটা বড় নতুন কারণের কথা বলছেন আপনারা। গত বাজেটে আসলে সোনা কেনাকাটার উপরে 5% ভ্যাট যুক্ত হয়েছে। তো ভ্যাট তো হতেই পারে, সকল পণ্যেই কেনাবেচার ক্ষেত্রে ভ্যাট হচ্ছে, তো কেন স্বর্ণ ব্যবসার আওতা বাইরে থাকতে চায়? আর যদি সরকার নতুন ভ্যাট আইন কার্যকর হয়, এখানে 5% না, আসলে 15% হয়তো হয়ে যাবে। এই অবস্থায় আসলে ব্যবসাকে আপনি কিভাবে দেখছেন? এখন যে 5% ভ্যাট আছে তাতে তো আমরা হিমশিম খাচ্ছি। এটার একমাত্র কারণ আপনি জানেন যে বাংলাদেশের মানুষ এখন প্রতিদিন যদি আমরা দেখি প্রায় 14-15 হাজার লোক বাইরে থেকে প্রতিদিন এদেশে আসে। জি। এবং প্রত্যেকেই কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আপনার, আমি একটু পিছনে যাচ্ছি, নাহলে হয়তো কথার উত্তরটা এইভাবে ডাইরেক্ট দিলে হয়তো আপনাদের একটু অনেকে বুঝতে একটু কষ্ট হবে, যে এই লোকগুলো কিন্তু বাইরে থেকে স্বর্ণ শুধু না, নিত্য প্রয়োজনীয় যত রকমের জিনিসপত্র আছে এগুলো কিন্তু কিনে কারা আসছে। আমি পাশাপাশি বাংলাদেশ দোকান মালিক সমিতির সিনিয়র সহসভাপতি, যার পুরো বাংলাদেশের একটা ছবি আমার কাছে আছে। আপনারা যদি দেখতে পাই যে দেখেন বিগত রমজানের সময় প্রায় 60 থেকে 70 হাজার আপনার ইন্ডিয়ান ভিসা দেওয়া হইল। এই ভিসা দেওয়ার কারণে মানুষের যে আমরা দুইটা ঈদকে ঘিরে সারা বাংলাদেশের ব্যবসায়ীরা ঈদকে ঘিরে কিন্তু আমাদের সমস্ত আমরা আকাশে যেমন চাতক পাখি যেমন আকাশের দিকে তাকায় থাকে, আমরা ঠিক কিন্তু ওই দুইটা ঈদের দিকে তাকায় থাকি। ঠিক আগ মুহূর্তে দেখা গেল এই 60,000 70,000 ভিসা দেওয়ার কারণে আমাদের পুরো মার্কেটটা চলে গেল ইন্ডিয়া। একটু এটা লেখা বলি। আর যে ব্যাটারি যেটা বললেন,
যে পাশাপাশি মনে করেন ইন্ডিয়া গোল্ডের দাম যেটা আছে ইন্ডিয়ার সাথে আমাদের খুব বেশি একটা দামের পার্থক্য না, কারণ আন্তর্জাতিক বাজারের সাথে দামে ওঠানামা করে, হ্যাঁ সেই হিসেবে পার্থক্য নেই। ইন্ডিয়ার সাথে আমাদের মার্কেটটা হচ্ছে দুবাই এবং সিঙ্গাপুর এবং অন্যান্য মার্কেটের সাথে। সেখানে দেখা যাচ্ছে যে এইভাবে গোল্ডের দাম প্রায় 1 থেকে 1,500 টাকা। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে বর্তমানে বিগত বাজেটে যে গোল্ডের যে নীতি, সেখানে একটা লোক 100 গ্রাম স্বর্ণালংকার উইদাউট ট্যাক্সে আনতে পারবে এবং 100 গ্রাম গোল্ড আনতে পারবে 3,000 টাকার ট্যাক্স দিয়ে। তাহলে 3,000 টাকা যদি আমি ট্যাক্স দিই, তাহলে আমার পক্ষে তো ট্যাক্স দিয়ে কোনো গোল্ড বিক্রি করা, কেনাকাটা করার কোনো মতে তাহলে সম্ভব না। এই বিষয়ে আসলে আমি আপনার কাছে পরে আসবো। যখন এই সংকট থেকে বেরোনোর জন্য আসলে ব্যবসায়ীরা কি ভাবছেন সে বিষয়ে আমি আপনার কাছে আসবো। তার আগে আমি জনাব কাফির কাছে জানতে চাচ্ছি, জনাব কাফি, আপনি দীর্ঘদিন এনবিআরে কাজ করছেন বড় কর্মকর্তা হিসেবে। আমরা কিন্তু প্রায় বিভিন্ন সময় অভিযোগ শুনেছি যে যারা স্বর্ণ ব্যবসায়ী আছেন তারা বিভিন্ন সময় বলেছেন তারা স্বর্ণ সরাসরি আমদানি করতে চান বাংলাদেশে, এবং এখান থেকে অনেক সময় আমাদের কিন্তু একটা বড় মার্কেটও রয়েছে। হাতে তৈরি স্বর্ণ বাংলাদেশের যখন যেসব কারিগর রয়েছে তারা সেই স্বর্ণ তৈরি বিদেশে কিন্তু রপ্তানি করার সুযোগ রয়েছে, কিন্তু মূল সমস্যাটা হচ্ছে স্বর্ণের সাপ্লাইটা আসে না। আমাদেরকে এখনো সেই পুরাতন আমলের ব্যাগেজগুলোর উপর নির্ভর করতে হয়, অথবা রিসাইক্লিং, যেটা আসলে নিশ্চয়তা দিতে পারে না কতক্ষণ আর স্বর্ণের প্রয়োজন আছে। আমদানি ক্ষেত্রে সমস্যা কোথায়? কেন বিভিন্ন সময় আমরা শুনেছি এনবিআর রাজি হয়নি, কারণটা কি? আমদানির ক্ষেত্রে যেটা হান্নান আজাদ সাহেব বলেছেন, যেটা প্যাকেজ রুলের প্রভিশন যেটা আছে, সেটা তো লেস ডিউটি ট্যাক্সেস অবস্থায় এটা আছে। অবশ্য এর আগে এই প্যাকেজগুলোর আগে পরিমাণটা আরো বেশি ছিল, উইদাউট ডিউটি ফ্রি 200 গ্রাম এটা স্বর্ণালংকার যাতে মিসইউজ না হয় সে কারণেই পরিমাণটা কমিয়ে আনা হয়েছে। আচ্ছা, 100 গ্রাম আসলে খুব বেশি না। 100 গ্রাম তো কত নয়, 8 ভরি নয় না। হ্যাঁ 8 ভরি নয় না। তো সেটা আসলে মানুষ গিফট দেওয়ার জন্য বা বিয়ে শাদীর প্রয়োজনে, ব্যক্তিগত প্রয়োজনে নিয়ে আসে। এটা বিশ্বের বিভিন্ন দেশে যে পরিমাণগুলো অ্যালাউড সাধারণত, তার সাথে ব্যালেন্স করেই, সামঞ্জস্য রেখে এই পরিমাণটা করা আছে। আর অপরদিকে যেটা লিগ্যাল ওয়েতে যেটা ইম্পোর্ট এলসি করে, সেইখানে ডিউটি রেটটা স্বাভাবিক ডিউটি রেট আছে। স্বাভাবিক বলতে 25% কাস্টমস ডিউটি, সেইখানে আরডি আছে। যদি অলংকার নিয়ে আসে তাহলে আরডি আছে। এই আরডিটা হয়তো বলা যেতে পারে যে এটা বেশি থাকতে পারে। নর্মাল ভ্যাট 15% ঠিক আছে, এআইটি, টিভি এগুলো আছে। এখন এখানে এটা কিন্তু যে অলংকার নিয়ে আসলে এইভাবে, কিন্তু কেউ যদি র ফর্মে নিয়ে আসে, ইন্ডাস্ট্রির জন্য র ফর্মে নিয়ে আসে, সেখানেও কিন্তু একতলা কিন্তু 3,000 টাকা। র ফর্মের বার হোক অথবা পাউডার ফর্মে হোক, আনকাট মানে যেটা আনরড হয়, এগুলো সবগুলোই কিন্তু 3,000 টাকা পার তোলা হিসেবে আছে। তো এটা কিন্তু এভাবে কিন্তু এটা স্বাভাবিক বলা যায় যে এটা কিন্তু আসলে এক্সপোর্ট মার্কেটের জন্য প্রায় কিন্তু যারা জুয়েলার্স আছেন তারা কিন্তু বলেন যে সেক্ষেত্রে তাদেরকে আমদানি করতে হবে, ইম্পোর্ট করতে হবে। সেইখানে কতটা সেনসিটিভ, কতটা সংবেদনশীল এই স্বর্ণ? সেটা তো 3,000 টাকা তো খুব বেশি না। একটা গোল্ডের দাম কত, অনেক বেশি না? র ফর্মে হলেও তো অনেক দাম, তা 3,000 টাকা সেখানে তো খুব বেশি না। কত পার্সেন্ট? খুব মিনিমাম ফিউ পার্সেন্ট হবে। আর একটা হচ্ছে যে সমস্যাগুলো এখানে না, সমস্যাগুলো হচ্ছে ওনাদেরকে এই সেক্টরটাকে অনেক বেশি প্রিপেয়ার্ড হয়ে যেতে হবে, বিকজ বিশ্বের গোল্ড মার্কেটে কম্পিট করতে হবে তাদেরকে দুবাই, ভারতের সাথে। সেইখানে অনেক হাই লেভেলের কম্পিটিটর তাদের জন্য আছে। সুতরাং তাদের পক্ষে বাংলাদেশের জুয়েলারি এত বেশি ডেভেলপ করে নেই টেকনোলজিক্যালি অথবা ক্যাপিটাল, যেভাবেই বলি না কেন, আমরা দুই সাইডেই খুব বেশি ডেভেলপ করেনি যে তারা ওইখানে কম্পিট করতে পারবে। তবে আমি মনে করি, যেটা হান্নান আজাদ সাহেব তো পুরনো ব্যবসায়ী, আমি জানি ওনাকে আগে থেকেই, ওনারা যেটা উনি বলেছেন, যে আমি মনে করি যে সরকারের সাথে তাদের অ্যাসোসিয়েশনের একটা ভালো সমন্বয় দরকার। অবশ্যই এই সেক্টরটাকে কিন্তু আমাদের কম্পিট করার সমস্যা আছে, কিন্তু সুযোগ কিন্তু আছে। ডোমেস্টিক মার্কেটে টিকে থাকতেও হবে, এটাও তো টিকে থাকতে হবে, প্লাস বাইরে কিন্তু সম্ভব। হ্যাঁ, হাতে তৈরি স্বর্ণ হাইস্ট কম্পিটিটর না হয় কিন্তু এক্সপোর্টার হিসেবে আমাদের জায়গা হওয়ার মূল্য আছে, ভ্যালু আছে আলাদা। সেখানে আমি মনে করি ওনাদের অ্যাসোসিয়েশন সহ সরকারের সর্বোচ্চ পর্যায়ে, মাননীয় বাণিজ্য মন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী পর্যায়ে কথা বলতে। ধন্যবাদ। আজাদ, আমি যে প্রশ্নটা ছিল যে ভ্যাট আপনি দিতে হবে, আপনি যতই বলেন ভ্যাট কমানো যাবে না, সরকারের ভ্যাট প্রয়োজন, সরকারের রাজস্ব প্রয়োজন, ভ্যাট দিতে হবে আপনাকে, আন্তর্জাতিক বাজারের সাথে কম্পিটি আপনি করতে হবে। তাহলে কি নতুনত্ব আপনাকে আনবেন বা কি ইনোভেশন আপনাকে দেখাতে হবে, তাহলে আপনি বাজারে টিকে থাকতে পারবেন? সেই ইনোভেশন কি আপনাদের আছে? আমি আপনাকে বলছি, আমার মার্কেটটা দেখতে হবে যে আমার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান প্লাস দুবাই, সিঙ্গাপুর। আপনার সেখানে ইন্ডিয়া মাত্র 1% ভ্যাট,
অনলি 1%। আচ্ছা। আমার দেশে 5%। আপনি জানেন যে এখন বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সাথে মানে আপনি 2,000 টাকা হলে আপনি ইন্ডিয়া চলে যেতে পারবেন। এখন আপনি আচ্ছা একটা আমরা শঙ্কিত যে এখন আমরা যারা যে সমস্ত লিডিং জুয়েলার্সের আমরা যে আছে আমাদের বেচা বিক্রি কিন্তু অনেক শূন্য মানে অনেক কমে গেছে, শূন্য গোটাই বলবো না, অনেকাংশে কমে গেছে। কারণ যারাই স্বর্ণালঙ্কার কেনার চিন্তা ভাবনা করে তারা কিন্তু ইন্ডিয়া অন্য কান থেকে তারা কিনে, তাদের কস্টিং 2,000 টাকা হলে যেহেতু কেলকাটা যাওয়া যায় তাহলে সেখানে স্বর্ণ কিনে আসতে পারে, হ্যাঁ ওইখান থেকে নিয়ে আসতে পারে। এলে একটা আমার মনে হয় যদি আমাদের মাননীয় ভাইয়ের সাথে আমার দীর্ঘদিনের পরিচয়, অত্যন্ত যোগ্য অভিজ্ঞ একজন কর্মকর্তা, তার পাশে বসে আমি বক্তব্য দিচ্ছি, আসলে আমার মনে হয় কি এই ব্যাপারে চিন্তার কারণ আছে। আমি দেখেন নিজের উদ্যোগে এবং সরকারের উদ্যোগে প্রায় মোর দেন 100টা ইন্টার জুয়েলারি ফেয়ারে আমি অংশগ্রহণ করেছি এবং জাপানের মতো জায়গায় আমি স্পট সেল $2 লক্ষ স্পট সেল দিয়ে আসছি। অর্থাৎ আমাদের মানে কথার ওইটা না, কথার অর্থ হলো আমাদের দেশে স্বর্ণালঙ্কার যে বিদেশে যে ডিমান্ড আছে তার প্রমাণ। এবং আমি নিজে একটা এক্সপোর্ট করেছি, সেটা এলসি সিস্টেম। আপনি জানেন যে প্রতিটা মুহূর্তে আপনি যদি কিট করতে এখন ঢোকেন প্রতিটা সেকেন্ডে গোল্ডের বাজার ইন্টারন্যাশনালি উঠানামা করে। আমি ছোট্ট একটা আপনাকে উদাহরণ দিই। তার আগে নিবে একটা বিরতি পর আপনার সাথে আলোচনা জি, করব। থ্যাংক ইউ। আপনার নিচ্ছে একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন, ফিরছি শীঘ্রই। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতো ছিল। আজ আমরা আলোচনা করছি স্বর্ণের দাম নিয়ে। এনে কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বৃহৎ করদাতা ইউনিট মূসকের সাবেক কমিশনার এবং দ্য ভ্যাট সলিউশনস এর প্রধান নির্বাহী মোহাম্মদ আব্দুল কাফি এবং বাংলাদেশ জুয়েলার্স সমিতির সিনিয়র সভাপতি এবং বসুন্ধরা দোকান মালিক সমিতির সভাপতি MA হান্নান আজাদ। জনাব আজাদ এবং জনাব কাফি, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব কাফি, আপনার কাছে জানতে চাচ্ছি, বিরতি ঠিক যাওয়ার আগে জনাব হান্নান আজাদ বলছিলেন যে পার্শ্ববর্তী ভারতে যেখানে স্বর্ণ কেনা বেচার উপরে 1% ভ্যাট, বাংলাদেশের বাজারে এখন সেটা 5%। আমরা জানি যে জুলাই থেকে নতুন যখন ভ্যাট আইন কার্যকর হবে তখন এটা আসলে 15% হবে। এক্ষেত্রে শুধুমাত্র স্বর্ণকে কি এই ভ্যাট রুলের আওতায় আনা কি কোনো সুযোগ রয়েছে? ভারতে ভ্যাট তো ছিল না, এখন চালু হচ্ছে জুলাই থেকে। আচ্ছা। গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, এবং যেটার রেট হলো 18 এবং সম্ভবত লোয়ার রেটটা হয়তো 13 সম্ভবত। কিন্তু সেখানে কিন্তু জুলাই থেকে কিন্তু এই বাংলাদেশের মতোই এরকম একই রকমের রেট চালু হচ্ছে 15%। জি। আর একটা হচ্ছে বাংলাদেশে যেটা 5% কথা বলা হয়েছে, এটা গতবার কিন্তু নতুন আরোপ হয়, একেবারে নতুন রেটটা বেড়েছে। রেটটা বেড়েছে। এবং আরেকটা জিনিস আমি বলি এখানে, এটা বাংলাদেশের স্থানীয় পর্যায়ে গোল্ড স্মিথ এবং সিলভার স্মিথের রেভিনিউ আপনি শুনলে আশ্চর্য হবেন, গত অর্থ বছরে মাত্র 29.5 কোটি টাকা ছিল। আচ্ছা। কত হাজার কোটি টাকা লেনদেন এখানে হয়। আর এই অর্থ বছরের জানুয়ারি পর্যন্ত 18.27 কোটি টাকা মাত্র। আচ্ছা। এখানে 1% দিলেও কিন্তু এটা অ্যাসোসিয়েশনের দাবির পরিপ্রেক্ষিতে, আমি পলিসিতে দীর্ঘ সময় ছিলাম এনবিআর-এর, এটা পার্সেন্টেজটা একবার আমি নিজে ইনভলভ ছিলাম, 1.5%-এ নামিয়ে আনা হয়েছিল। আচ্ছা। কিন্তু আদায় উন্নত হয়নি। আমি মনে করি যেটা বলা হচ্ছে এখানে, যেমন নিউজের মধ্যেও দুইজন দোকানদার বললেন যে 5% ভ্যাট কাস্টমার দিতে চায় না। 5% না করে এটা যদি 2%ও করা হয়, তখনও দেখা যাবে যে রেভিনিউ আদায়ের পরিস্থিতি উন্নতি হচ্ছে না। আচ্ছা। আসলে এটা কিন্তু মূল কারণ নয়। একজন যদি 47,000 টাকা ভরি কেনে, তার কাছে কিন্তু 1% টাকা কোনো বিষয় নয়। 1%-এ কত হচ্ছে? 47,470 টাকা হচ্ছে। 470 টাকা তিনি দিতে কি করবেন না। এটা আলোচনা করে হয়তো বিতর্ক হতে পারে যে 5% না আরো কম সম্ভব, সেটা হতে পারে। কিন্তু আহরণ নিয়ে তো সবসময় দীর্ঘদিনের জটিলতা, কিন্তু ট্যাক্স তো থাকবে। আমরা শুধু স্বর্ণের ব্যবসায়ী না, সকল ব্যবসায়ীর কাছে অভিযোগ যে ভ্যাটটা নেওয়া হয় সেটা আসলে নেওয়া হয় কিনা, বা নিলেও সরকারি কোষাগারে যায় কিনা। ইভেন এখন ক্যাশ রেজিস্টারের মাধ্যমে বলা হয়, দেওয়া হচ্ছে ক্যাশ রেজিস্টার কাস্টমারকে, একটা স্লিপ দেওয়া হচ্ছে, রসিদ দেওয়া হচ্ছে, তারপরেও কিন্তু নিশ্চয়তা নাই সেই টাকাটা আসলে সরকারি কোষাগারে জমা হলো কিনা। সেটা জমা যে হচ্ছে তার প্রমাণ হচ্ছে যে স্বাধীনতা উত্তরকালে যেখানে 625 কোটি টাকা ছিল এক্সাইজ, তখন তো এক্সাইজ ছিল, শেয়ার, সেখানে এখন ভ্যাটের শেয়ার হচ্ছে 56,090 কোটি টাকা। আচ্ছা, সেটাই তো সেখানে এটি তো বোঝা যাচ্ছে যে কত বেড়েছে, এবং ভ্যাটের আদায়ের বেশির কারণে আজকে আমরা বড় বড় প্রজেক্টগুলো কিন্তু করতে পারছি।
জি। সরকার যে এর কিন্তু ভ্যাটের অবদান, বিকজ ভ্যাটের শেয়ার হচ্ছে ইম্পোর্ট এবং লোকাল লেভেল মিলে ভ্যাটের শেয়ার হচ্ছে 56%, টোটাল রেভিনিউতে, এনবিআর রেভিনিউতে 56% অ্যালোন ভ্যাট শেয়ার করে। সুতরাং এ টাকা গভর্নমেন্টের ঘরে যাচ্ছে। নিশ্চয়ই না, এই আসলে আমি যেটা বলতে চাচ্ছি, ইকোনমি আসলে বড় হচ্ছে, সেই হিসাবে সব দিকে আসলে টাকা পরিমাণে অন্তত বেশি হচ্ছে। ইন টার্মস অফ কালেকশন যেটা পার্সেন্টেজ করা হয়, আমি জানি না সেটা কি অবস্থা। অনেক হাই, 138%। ধন্যবাদ। করা আছে। জনাব আজাদ, আপনার কাছে জানতে চাচ্ছি যে গলদটা কোথায়? একটু আগে বলছিলাম যে জনাব কাফি বলছিলেন যে আসলে মাত্র 28 লক্ষ টাকা আদায় হয়েছে ভ্যাট থেকে জানুয়ারি থেকে 28.27 কোটি, এত 18.27 কোটি, এত কম কারণ কি? গলদটা কোথায়? আর সাথে আরেকটা প্রশ্ন আমরা প্রায় শুনি, যখন বাংলাদেশের মানুষ, আপনিই বলছেন বাইরে যায় স্বর্ণ কিনতে, তারা প্রথম কথাটা বলে যে বাংলাদেশের স্বর্ণে ভালো নাই, ওখানকার স্বর্ণ খাঁটি না। আচ্ছা, আমি কেন এই দুই জায়গা থেকে আমি আপনাকে দোনোটা কথা নিশ্চয়তা দিয়ে, মানে দায়িত্ব নিয়ে কথা বলছি আর কি, যেহেতু আমি সিনিয়র ভাইস দায়িত্ব নিয়ে বলছি। বাংলাদেশের বর্তমান যে গোল্ডের যে স্ট্যান্ডার্ড, এটা সারা বিশ্বের সাথে কোনো অংশে মানে এটা কোনো পার্থক্য নেই। 22, 22, 21, 21। এবং আপনি জানেন যে আমরা এখানে একটা ল্যাবরেটরিজ বসেছে অলরেডি, এবং প্রত্যেকটা গোল্ড মার্কিং করে গোল্ড এখন বিক্রি হচ্ছে। এবং প্রায় দোকানিকে দেখবেন প্রত্যেকটা দোকানে প্রায় গোল্ডের আপনার টেস্টিং মেশিন আছে। সুতরাং গোল্ডের ব্যাপারে কিন্তু এখন কেউ কমপ্লেন, এটা ছিল আরো 10-12 বছর, 7-8 বছর আগের কথা। কিন্তু আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টার সুফল হচ্ছে, এখন গোল্ড নিয়ে আর এই কথা বলে না যে গোল্ডের মধ্যে কোনো ভেজাল আছে, নিখাত স্বর্ণ। হ্যাঁ, খাদের সম্পর্কে আমি আপনাকে বলছি যে দুইটা যে আসলে আমি পুরোপুরি বলতে পারতেছি না যে গোল্ডের যে মার্কেটের যে ব্যাপারটা 2004 সালে ছিল $641, আপনার 2008 সালে, 2012 সালে ছিল $1900, 2017 সালে এখন আছে $1250 থেকে $55, মাঝখানে $1050 চলে আসছিল। আমি আপনাকে বলি যে গোল্ডের যে মার্কেটটা, এটা আমার দীর্ঘদিনের যে অভিজ্ঞতা, এটা আবার কিন্তু সে $1900 চলে যাবে। আচ্ছা, আপনি যদি 500 বছরের গোল্ডের ইতিহাস দেখেন, তাহলে যেই জায়গায় একবার টাচ করে ওইখানে যাবে। সুতরাং আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বাংলাদেশের যারা মানে স্বর্ণ অলংকার যারা কিনতে যাচ্ছেন, আমি মনে করি দিস ইজ দ্য টাইম, ইট ইজ দ্য টাইম যে এদের গোল্ড কেনার একটা সময়, কারণ এই সময়টা হয়তো আসবে না। এরপরে আসছে যে এলাকা ভ্যাটের ব্যাপার, আপনি যেটা বললেন, ব্যাটের ব্যাপারটা হচ্ছে যদি 15% যদি ব্যাট হয়, একজন যে 5 লক্ষ টাকার গোল্ড কিনে তাকে 75,000 টাকা তাকে ব্যাট দিতে হবে। এটা শুধু আপনার জন্য, সকল ব্যবসার জন্য। আমি আপনাকে বলছি, তখন হবে কি, কেউ বাংলাদেশ থেকে কেউ আর গোল্ড কিনবে না। যেখানে 2000 টাকা দিয়ে ইন্ডিয়া যাওয়া যায়, তখন এইটা বাংলাদেশ থেকে গোল্ড কেউ কিনবে না। সরি, এটা আপনাকে, এটা কিন্তু আমরা সবসময় দেখেছি যে সেন্সিটিভ আইটেমের ক্ষেত্রে, যেমন ফুয়েলের কথা বলছি, যেমন পেট্রোলিয়াম প্রোডাক্টের ক্ষেত্রে আমরা দেখেছি যে সবসময় পার্শ্ববর্তী দেশের সাথে হিসাব রাখা হয়, তার সেখানে আদারওয়াইজ সবসময় ভাবা হয় যে এটা স্মাগল আউট হয়ে যাবে। এক্ষেত্রে এই পলিসিগুলো করা আছে। এবং উনি যেটা বললেন 75,000 টাকা হচ্ছে সরাসরি হিসাবে 75,000 টাকা আসছে, কিন্তু ওনার যেটা উনি মেকিং কস্ট যেটা, সেটা তো মাইনর। গোল্ডের দাম তো উনি ভ্যাট দিয়ে নিয়ে আসবেন, ওই টাকাটা তো উনি রিয়াদ হিসেবে শুধুমাত্র হচ্ছে মেকিং কস্ট। হ্যাঁ, ভ্যালু এডিশন তো কত হবে? 20-30% এর বেশি হবে না। টোটাল সেলের উপরে, জি, অন সেলের উপর, টোটাল সেলের উপর মেকিং এন্ড গোল্ড প্রাইস, এটা টোটাল যে ভ্যালু, সেই ভ্যালুর উপর আমি 5% ভ্যাট দিচ্ছি। এটা যদি 15% হয়, এটা বাংলাদেশে এখন যে মার্কেট আছে এটাও থাকবে। 15% কিন্তু রিয়াতের সুবিধাটা আছে, রিয়াত বাদ দিলে কিন্তু 15 হচ্ছে, কিন্তু রিয়াত নিলে কিন্তু 3-4% বেশি থাকবে না। জনাব আব্দুল কাফি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ভবিষ্যতে আবার আলোচনা করি। আপনাকেও ধন্যবাদ, দর্শক শ্রোতাকে ধন্যবাদ। এই ছিল আজকের মধ্যে খাতুন মধ্যে ছিল আমাদের সাথে আবারও।